আনিতা ঘাবড়ে গিয়ে স্কুল থেকে ফিরল এবং সাইকেলটা আছাড় মেরে ফেলে দিয়ে বাড়ির বাইরে থেকেই মমি বলে চিৎকার করতে লাগল। সে নিজের স্কুলের ব্যাগটাও নামায়নি। তার মা ভেতরের রান্নাঘরে পকোড়া বানাচ্ছিলেন। আনিতার ঘাবড়ানো চিৎকার শুনে বেসন মাখা হাতেই দরজার দিকে ছুটে তার কাছে পৌঁছালেন। তিনি তো ভাবছিলেন যে না জানি আনিতার সাথে কি দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য সে এভাবে মারাত্মকভাবে চিৎকার করছে। কিন্তু মা দেখলেন যে গোলগাল আনিতা শুধু কেঁদেই চলেছে, তার মুখে ছিল উদ্বেগের ছাপ, নিষ্পাপ চোখে অশ্রুর যেন বন্যা নেমে এসেছে। তার স্কুলের ইউনিফর্ম দুমড়ে মুচড়ে গিয়েছিল, যেন কেউ খুব খারাপভাবে সেটা ধরে টেনেছে। স্কার্টে কাদামাটির দাগ, শার্টে ঘামে ভেজা হাতের ছাপ, সেই সাথে তার জুতোতে লাল রঙের কিছু দাগও ছিল এবং পনিটেল করা ঘন চুলগুলো ঘামে একদম ভিজে গিয়েছে। আনিতাকে এই অবস্থায় দেখে তার মায়ের বুক কেঁপে উঠল। মনে হল যেন কেউ তার কলিজাটা মুঠোয় চেপে ধরেছে। মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর আমার বাচ্চা? তুই কাঁদছিস কেন? এর উত্তরে আনিতা এক নিঃশ্বাসেই তার পুরো ঘটনা বলে দিল। সে বলল যে, আমি দুপুরে টিফিনের পর আমার বান্ধবীদের সাথে মাঠে ছুটাছুটি করে লুকোচুরি খেলছিলাম আর আমরা খুব মজা করছিলাম। আমি দৌড়াতে দৌড়াতে যেই একটা গাছের পেছনে গেলাম, অমনি আমার মাথায় একটা ডাল লেগে আমি ওখানেই পড়ে গেলাম। আমাকে পড়ে যেতে দেখে সীমা আমার কাছে এসে আমাকে তুলতে লাগল। তখনই সীমা বলল যে আমার স্কার্টে লাল রঙের কিছু লেগে আছে। ততক্ষণে আমার বাকি বান্ধবীরাও সেখানে চলে এসেছিল। রবিনা ভালো করে দেখে বলল, আরে আনিতা, তোর স্কার্টে তো রক্ত লেগে আছে, তোর আঘাত লাগল কিভাবে? এ কথা শুনতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি তৎক্ষণাৎ দৌড়ে ওয়াশরুমে গেলাম। যদিও আমার দুটো হাতই মাটিতে নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু আমি রক্ত দেখে এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে ওই নোংরা হাতেই নিজের শার্ট তুলে দেখলাম তো সেটাও রক্তে মাখামাখি হয়েছিল। কিন্তু আমার কোথাও কোনো আঘাত লাগেনি। অথচ না জানি আমার সাথে এমনটা কেন হচ্ছিল। তখনই ছুটির ঘণ্টা বাজল আর আমি সোজা বাড়ি চলে এলাম। মা, বলো না আমার সাথে এসব কি হচ্ছে? তার কথাগুলো শুনতেই মা বুঝে গেলেন যে আনিতার সাথে আসলে কি ঘটছে। মা তৎক্ষণাৎ বললেন, চল, ভেতরে চল। এসব কথা এখানে খোলা জায়গায় বোঝানোর নয়। ব্যাস এটুকু বুঝে নে যে এখন তোর ছুরিবিদ্যা লাভ করার সময় এসে গেছে। এই সমস্ত কথা আনিতার ছোট বোন পলকও শুনছিল। যদিও সে পুরো কথাটা শুনতে পায়নি, সে শুধু ছুরিবিদ্যা শব্দটা শুনেছিল এবং এটা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল যে না জানি আমার মা আনিতার সাথে কি করতে চলেছেন। পলক এই দ্বিধাদ্বন্দ্বেই ছিল যে কিভাবে আনিতা দিদিকে জিজ্ঞেস করবে, কিন্তু সে কোনো সুযোগই পাচ্ছিল না। এই সবের মধ্যেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় পলক দেখল যে পাড়ার ২-৩ জন মহিলা, যারা ওখানকার বেশ মুখরা ছিলেন, ঘরের ভেতর বসে খুব গম্ভীর মুখে কোনো একটা বিষয়ে আলোচনা করছেন। পলক চুপি চুপি ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়াল, কিন্তু ওনারা এত আস্তে কথা বলছিলেন যে সেখানে দাঁড়িয়েও পলক সবকিছু শুনতে পাচ্ছিল না। কিন্তু পলক আর করতেই বা কি পারত? সে ওখানেই দাঁড়িয়ে শুনতে থাকল। মাঝে মাঝে তার কানে শুভ অশুভের মতো শব্দগুলো আসছিল। ওই মহিলারা মমিকে ছুরিবিদ্যারও ব্যাপারে কিছু বোঝাচ্ছিলেন। পলক মাঝে মাঝে আনিতার নামও শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পর ওই মহিলারা নিজেদের বাড়ি চলে গেলেন এবং মমি দিদিকে নিজের সাথে নিয়ে ঘুমাতে চলে গেলেন। পলক এখনও আনিতার সাথে কথা বলার সুযোগ পেল না, কিন্তু তার কোমল ও নিষ্পাপ মন এসব ভেবে খুব অস্থির হয়ে উঠেছিল যে আজ শেষ পর্যন্ত আমাদের বাড়িতে এসব কি হচ্ছে আর সবাই দিদিকে এত গুরুত্ব কেন দিচ্ছে। যখন ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে পলকের সাথেই শুয়ে এসেছে, তাহলে আজ মমি তাকে নিজের সাথে কেন নিয়ে গেল? আর সবচেয়ে বেশি চিন্তিত তো ছিল তার শিশুমন, না জানি কখন ঘুমের কোলে ঢলে পড়ল। পরদিন ভোর ৪টের সময় ঘরে হওয়া কোনো এক চঞ্চলতায় পলকের ঘুম ভেঙে গেল। সে দেখল ঘরের ভিতর থেকে ২-৩ জন মহিলার কথা বলার শব্দ আসছে। সে উঠে অন্য ঘরে যেত, তার আগেই ঘরের দরজা খুলে গেল। সে দেখল যে আনিতাক নিয়ে কিছু মহিলা ঘর থেকে বের হলেন এবং দ্রুত ঘরের বাইরে চলে গেলেন। এক মহিলার হাতে একটা ছোট ছুরি ছিল। এত রাতে এই বিপজ্জনক দৃশ্য দেখে পলক শিউরে উঠল। সে বাইরে যেতে থাকা মমিকে ডেকে বলল, মমি, এসব কি হচ্ছে? আর তোমরা কোথায় যাচ্ছ? মা বললেন, আমরা পূজা করতে মন্দিরে যাচ্ছি, তুই শুয়ে পড়। এই বলে তিনি দ্রুত ওই সমস্ত মহিলাদের সাথে বাইরে চলে গেলেন। এরপর আবার তার চোখ লেগে এল। ঘুম ভাঙলে সে দেখল যে আনিতা ঘুমাচ্ছে এবং সে স্কুলেও যায়নি। দেখতে তো তাকে একদম ঠিকঠাকই লাগছিল। এবার পলক ঠিক করে নিল যে আজ সে দিদির সাথে কথা বলেই ছাড়বে। অবশেষে পলক সুযোগ পেয়েই গেল।
যখন সন্ধ্যায় আনিতা একা বসেছিল তখন পলক তার কাছে গিয়ে বলল, দিদি, তুমিও তো পূজা করতে গিয়েছিলে না? কেমন পূজা ছিল ওটা? আর সেখানে ওরা সবাই তোমার সাথে কি করল? শেষ পর্যন্ত ওই লোকেরা ছুরি দিয়ে কি করছিল? আর এই ছুরিবিদ্যা বা কি? তার প্রশ্নের তোড় থামিয়ে আনিতা শুধু এটুকুই বলল, আমার শরীরটা একটু খারাপ, তাই আজ আমার কথা বলতে ইচ্ছে করছে না। বাকি যখন তোর সময় আসবে তুই নিজেই জানতে পেরে যাবি। আর আমি চাই না যে তার আগে তুই এসব কথা জানিস, তাই তুই চুপ কর। আসলে আনিতার পিরিয়ডস হয়েছিল এবং ওই সব মহিলারা মিলে আনিতাকে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে পিরিয়ডস হওয়াটা একটা নোংরা এবং খারাপ বিষয় আর এটা কাউকে বলতে নেই। তাই আনিতা এই কথা বলে আলোচনা থামিয়ে দিল যে, আমি তোকে এখন বলতে পারব না, সবাই আমাকে বারণ করেছে। যদিও ছুরিবিদ্যা কি এই প্রশ্নটা পলককে এখনও ভাবাচ্ছিল। কিছুদিন পলক এই প্রশ্নটা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু কিছুদিন পর সে এই কথাটা ভুলে গেল। শেষ পর্যন্ত তখন তার বয়সী বা কত ছিল যে একটা প্রশ্ন মনে ধরে বসে থাকবে। সময় নিজের গতিতে চলতে থাকল। শুধু এখন তফাৎ এটুকুই ছিল যে প্রতি মাসে কয়েকদিনের জন্য আনিতা সবার থেকে আলাদা হয়ে যেত, তার আচরণও বদলে যেত। না সে কারো সাথে বেশি কথা বলত, না স্কুলে যেত, আর না পলকের সাথে খেলত। কিন্তু এখন এসব একটা রুটিনের মতো মনে হতে লাগল, তাই পলকের নজর আর এটার ওপর বেশি যেত না। হ্যাঁ, ওই ছুরির ঘটনাটা আর দ্বিতীয়বার ঘটেনি। এইভাবে আস্তে আস্তে ৩ বছর কেটে গেল। আর অবশেষে সেই দিনটাও এসে গেল যখন পলকের পিরিয়ডস হল। এখন সে কিছু বুঝতে পারল না, তার মনে হল যেন তার মারাত্মক কোনো রোগ হয়েছে। অনেক সাহস সঞ্চয় করে সে তার বড় বোন আনিতাকে বলল, দিদি, আমি কিছুই বুঝতে পারছি না যে আমার পায়ে বারবার রক্ত কোথা থেকে লাগছে। আমার তো খুব ভয় করছে, আমার কি মারাত্মক কোনো রোগ হয়েছে? আনিতা সঙ্গে সঙ্গে বুঝে গেল যে পলকের পিরিয়ডস শুরু হয়েছে এবং এখন তার ছুরিবিদ্যা করার সময় এসে গেছে। সে বলল, ঘাবড়াস না, তোর কিছুই হয়নি। পিরিয়ডস হলে এমনটা প্রতিটি মেয়ের সাথেই হয়, আমিও তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর সে মাকে সব কথা বলল। এবার ছুরিবিদ্যার আচার পালন করার পালা ছিল পলকের। ঘরে আবার সেই মহিলারা এলেন এবং পলককে ঘরে ঘিরে ধরে কিছু বোঝাতে লাগলেন। মা বললেন, পলক, সকালে ছুরিবিদ্যা করতে হবে, তাই তাড়াতাড়ি উঠে পড়বি। পলক ভয় পেয়ে গিয়েছিল। সে আনিতাক জিজ্ঞেস করল, দিদি বলো না, সকালে আমার সাথে কি হবে? কিন্তু আনিতা তাকে বলল, যদি সময়ের আগে বলে দিই তবে অশুভ হয়ে যাবে। এটা তোকে সকালেই বুঝতে হবে যে ছুরিবিদ্যা কি। তবে তুই ঘাবড়াস না, তোর কিছুই হবে না, এটা তো শুধু একটা নিয়ম রীতি যেটা পিরিয়ডস হলে প্রতিটি মেয়েকেই করতে হয়। তবে হ্যাঁ, মনে রাখিস, এই বিষয়ে কাউকে যেন কিছু বলবি না। আজকের রাতটা পলকের জন্য ভীষণ ভারী ছিল। ভয় আর আতঙ্কে তার মাথা যেন অসাড় হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন তার দুনিয়া বদলে গেছে এবং তার সাথে খারাপ কিছু হতে চলেছে। তখনই মমি তাকে নিজের সাথে ঘরে নিয়ে গেলেন এবং পলককে কাপড় দিয়ে তৈরি প্যাড দেওয়া হল আর তাকে অনেক কিছু বোঝানো হল। এক তো তার পেটে ব্যথা করছিল, তার ওপর এই নোংরা কাপড়, অনেক কষ্টে তার ঘুম এল। পরদিন ভোর ৪টের সময় পলককে ডেকে তোলা হল। মমি আর পাড়ার কিছু মহিলা তার পাশে এসে বসলেন। তাকে প্রয়োজনীয় কিছু নির্দেশ দেওয়া হল। এরপর এক মহিলা হাতে ছুরি নিয়ে ঘর থেকে বের হলেন। তার পেছন পেছন বাকি মহিলারা পলককে সাথে নিয়ে যেতে লাগলেন। অন্ধকার রাত, নির্জন রাস্তা আর কুকুরের ডাক, আজকের আগে নিজের গ্রামকে দেখে তার মনে এত ভয় কখনো জাগেনি। এক তো ব্যথায় সে কাবু হয়ে যাচ্ছিল, তার ওপর হাতে ধরা ছুরি দেখে তার প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখনই সব মহিলারা নদীর কাছে গিয়ে থামলেন। এরপর তার হাতে একটা ছুরি আর একটা মোটা দড়ি দেওয়া হল। এক মহিলা তাকে বললেন যে তাকে ২.৫ পেচের বাঁধ কাটতে হবে, অর্থাৎ দড়ির ২টো রিং পুরো কাটতে হবে আর একটা অর্ধেক। পলককে এটাও বলে দেওয়া হল যে এটা করার সময় তাকে যেন কেউ না দেখে। যদি কেউ দেখে ফেলে তবে সেটাকে অশুভ বলে মনে করা হবে। আর দড়ি কেটে সঙ্গে সঙ্গে নদীতে ফেলে দিতে হবে এবং ছুরিটাকে নিজের পেটের নিচের অংশে ঠেকিয়ে উল্টো পায়ে হেঁটে আমাদের কাছে ফিরে আসতে হবে। মনে রাখবি, যতক্ষণ না আমাদের কাছে পৌঁছে যাচ্ছিস ততক্ষণ যেন নদীর দিকে পিঠ না হয়। পলক কিছুই বুঝতে পারল না যে কেন এসব করানো হচ্ছে, কিন্তু তাকে তো এসব করতেই হতো। তাই পলক ঠিক তেমনই করল। আর ছুরিবিদ্যা শেষ করে পলক নিজের মমির সাথে বাড়ি ফিরে এল। বাড়ি ফেরার পর সে তার মাকে জিজ্ঞেস করল, মমি, এরকম কেন করে? তখন মা বললেন যে এরকম করলে পিরিয়ডস ২.৫ দিনই থাকে, অর্থাৎ তৃতীয় দিন শেষ হতে হতে পিরিয়ডস খুব কমে যায়।
আর দড়ি নদীতে ফেলে দিলে পিরিয়ডস শেষ হতেই তুই পবিত্র হয়ে যাবি। যদি ছুরি বিদ্যা করার পর দড়ি নদীতে না ফেলা হতো তবে তুই কখনো পবিত্র হতে পারতিস না আর সারা জীবনের জন্য অপবিত্র থেকে যেতিস। তোর বড় বোন আনিতাও এমনটাই করেছিল। মা পলককে এটাও বুঝিয়ে দিলেন যে সে যেন কাউকে এই প্রথার বিষয়ে কিছু না বলে, নইলে খারাপ কিছু হয়ে যাবে। পিরিয়ডসের দিনগুলোতে মা তাকে নিচে তো শোয়াতেন না, তবে ঘুমানোর আগে বিছানায় পুরনো চাদর অবশ্যই পেতে দিতেন। এখনও তার তৃতীয় দিন চলছিল, তখনই তাদের মাসির মেয়ে সিনা শহর থেকে তাদের গ্রামে ঘুরতে এল। কিন্তু এখানে এসে তার খুব অদ্ভুত লাগল। পুরো ঘরের পরিবেশ যেন এক লহমায় বদলে গেছে। সে যখন 5 বছর আগে এসেছিল তখন সবাই একসাথে বসে চা খেত, একসাথে বসে খাবার খেত, কিন্তু এবার পলককে আলাদা ঘরে চা খাবার দেওয়া হচ্ছিল। সে তৎক্ষণাৎ উঠে ঘরের দিকে গেল। সেখানে গিয়ে সে দেখল যে পলক একটা খাটিয়ার ওপর বসে আছে, যার ওপর একটা নোংরা চাদর পাতা রয়েছে। এটা দেখে সে অবাক হয়ে পলককে জিজ্ঞেস করতে লাগল। তখনই পলকের মমি সেখানে চলে এলেন এবং সিনাকে বলতে লাগলেন, আরে কিছু না, ওই মেয়েদের বিষয়, আর এখন আমাদের পলক বড় হয়ে গেছে তো। তখনই পলক কাঁদ কাঁদ গলায় বলতে লাগল, সিনা দিদি, আপনাকেও কি ছুরিবিদ্যারও মধ্য দিয়ে যেতে হয়েছিল? কিন্তু সিনা এ বিষয়ে একেবারেই অজানা ছিল। সে যখন পলককে আড়ালে ডেকে জিজ্ঞেস করল, তখন পলক কাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা ঘটেছে তার পুরো ঘটনা তাকে শুনিয়ে দিল। এসব শুনে তো সিনার মাথা ঘুরে গেল। সে রাগে গজগজ করতে করতে তার মাসির কাছে পৌঁছাল এবং তাকে বলে গ্রামের সব মহিলাকে ডাকাল। এখন ঘরে সমস্ত মহিলারা বসেছিলেন আর তাঁদের সামনে শিক্ষকের মতো দাঁড়িয়েছিল সিনা। সে তার ল্যাপটপ বের করে একটি ভিডিও দেখাল, যাতে পিরিয়ডস সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া ছিল। এরপর সে সবাইকে বলল, একটু ভেবে দেখুন, দড়ি কাটা আর পিরিয়ডসের মধ্যে আদৌ কী সম্পর্ক রয়েছে? অথচ আসল সত্যিটা হল, যে মেয়ে অর্থাৎ আনিতা দড়ির বাঁধ কেটেছিল তার শুরুতে 7 দিন ধরে পিরিয়ডস হয়েছিল। হ্যাঁ, 3 দিনে তার পিরিয়ডস কমে গিয়েছিল, কারণ এটা একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া। সে আরও বলল, পিরিয়ডসের নামে মেয়েদের নিয়ে ঠাট্টা তামাশা করা মানুষজন কি করে জানবে যে প্রথমবার মাসিক হলে তাদের কতটা ভয় লাগে, কেমন অনুভূতি হয়? উপরন্তু আজও বেশিরভাগ ঘরে মাসিক নিয়ে বহু ধরনের অন্ধবিশ্বাস টিকে রয়েছে। এসব ঘরে পিরিয়ডসের সময় মন্দিরে পূজা না করা, আচার না ছোঁয়া, মাটিতে শোয়ার নিয়ম তো রয়েছেই, কিন্তু এছাড়া আরও 10টি নিয়মকানুন রয়েছে যার কথা ঘরের মহিলারা ছাড়া আর কেউই জানতে পারে না। এই অন্ধবিশ্বাস প্রতিটি শহরে এবং গ্রামে আলাদা আলাদা হতে পারে, কিন্তু থাকে অবশ্যই। ঘরের পুরুষেরা হয়তো এসব কথা জেনেও না জানার ভান করে থাকেন। কালো পলিথিনে করে মেডিকেল থেকে জিনিসপত্র নিয়ে আসা, বারবার ওয়াশরুমে যাওয়া, স্কুল বন্ধ রাখা, পিরিয়ডসের কষ্টকে পেট ব্যথা বলে অজুহাত দেওয়া, প্রথমবার পিরিয়ডস হওয়ার পর প্রায় প্রতিটি মেয়ের গল্পই এমনই হয়। তার এই কথাগুলো শুনে এবং ভিডিওটি দেখে গ্রামের সব মহিলারা সিনা এবং বাকি সব মেয়েদের কাছে ক্ষমা চাইলেন, যাদের সাথে এতদিন ধরে তারা অন্ধবিশ্বাসের নামে ছুরিবিদ্যা করে আসছিলেন। আর সেদিনই সিনা গ্রামের প্রতিটি ঘরে প্যাডের প্যাকেটও বিতরণ করাল, যাতে এই কষ্টের দিনগুলোতে সবাই নিজেদের সুরক্ষিত রাখতে পারে এবং নোংরা পরিবেশ থেকে দূরে থাকে। বন্ধুরা, আপনারা কি এই কুপ্রথা সম্পর্কে আগে কখনো শুনেছিলেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সত্যি বলতে, আমরাও এই পিছিয়ে পড়া কুপ্রথা সম্পর্কে জানতে পেরে বেশ অবাক হয়েছি এবং হাসিও পাচ্ছিল। কিন্তু আজও অনেক অনগ্রসর এলাকায় এই ধরনের অন্ধবিশ্বাস গোপনে চর্চা করা হচ্ছে। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।